এরা কান্না ভুলে হতবাক চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ফোঁস করছে। হাতের আঙ্গুলগুলো ছেঁচে রক্ত বের হয়ে গিয়েছে। অকমরসাদ সামনে থাকা কৃত্রিম ফ্লোয়ার বাসটাই কষে একটা লাথি মারল। এরা আটকে উঠে বিছানায় হেড রেস্টে সিটিয়ে যায়। ধ্রুবর এমন প্রতিক্রিয়া ওকে আশাহত করেছে। এটা ওর ভীত চেহারা দেখলেই ঠাউর সম্ভব। প্রকম্পিত গলায় ভেঙে বলে, ধ্রুব, তুমি এমন করছো কেন? ধ্রুব লাল চোখে পিছনে ফিরে। ওর হিংস্র চেহারা আর রাগান্বিত চোখ দেখে ইরা আটকে উঠে ফুঁপিয়ে ওঠে। ধ্রুবর পিলে চমকে ওঠে। ইরার ঘাড় গলায় অজস্র কামড়ের দাগ দেখে ধ্রুবর পা ভেঙে আসে। কোনো মতে পা দুটো টেনে এনে ইরার সামনে বসে কাপা গলায় কোনো মতে বলল, আই এম সরি ইরা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ইরা অশ্রুসিক্ত গলায় বলল, এবার কি হবে ধ্রুব? আমার কি হবে? আবৃত্তি যদি জানতো। না। এরা কান্না থামিয়ে স্তব্ধ হয়ে যায়। ধ্রুব আবার দাঁড়িয়ে ঘরময় পায়চারি করতে থাকে। অপরিচিতদের মতো বিড়বিড় করে, না না, আবৃত্তি আবৃত্তি কিছুতেই যাতে না জানতে পারে। ও আমাকে তাহলে কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমি ওকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। ধ্রুব ফিস করে কি বলল তা এরা কানে গেল না। ও সতর্ক চোখে চেয়ে আছে ধ্রুবর পানে। মুখটা ধরফর করছে ধ্রুবর ক্ষিপ্ত আচরণে। ধ্রুব যে এভাবে রিয়াক্ট করে বসবে সেটা তো এরার কল্পনা তো ভাবেনি। তাহলে এবার কি হবে? ধ্রুব কি ওকে আগলে নেবে না? তাহলে কি লাভ হলো নিজের সতীত্বের বিসর্জনে? আই নিড টু গো। ধ্রুব বিড়বিড়ায়, চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কিছু খোঁজে। কক্ষে থাকা কাউচের সামনে নিজের গতরাতের শার্টটা পরে থাকতে দেখে। ব্যস্ত হাতে শার্টটা পরেনি বড় পা ফেলে রুম থেকে যেতে নেয়। এরা হতভম্ব পায়ে কমফোর্টার পেঁচিয়ে ধ্রুবকে পেছন থেকে জাপটে ধরে। বিহ্বল ধ্রুবর পা থমকে যায়। এরা আহাজারি করে বলল, ধ্রুব, তুমি এভাবে যেতে পারো না আমাকে একা ছেড়ে। সব সময় আমার সাথে এভাবে অন্যায় করে পার পেয়ে যেতে তুমি পারো না। এতদিন মুখ বুজে আমি সহ্য করেছিলাম, কিন্তু কালকে রাতের পর থেকে আর সম্ভব নয় আমার পক্ষে। তোমাকে আমাকে এবার গ্রহণ করতেই হবে। বলতে বলতে ইরার হেক্সকি উঠে যায়। ধ্রুব বিস্ময়কর দৃষ্টিতে পেছনে ফিরে ইরাকে দেখে। একটা ঢোক গিলে গলার স্বর খাদে নামিয়ে বড্ড কসরত করে দুটো শব্দ বের করলো, মানে? ইরা দুহাতে চোখের পানি মুছে। হঠাৎ করেই কান্না বিজড়িত মুখটা শক্ত হয়ে যায়। ব্যগ্র কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি ধ্রুব। ধ্রুব পায়ের জোর হারিয়ে ফেলে। ধপ করে পাশে থাকা কাউসে বসে পড়ে। এরা খেয়াল করে ধ্রুবর বাম গাল লাল হয়ে থাকা চোখটা বেয়ে এক ফোঁটা গরম জল চিবুক গড়িয়ে বুকে মিলিয়ে গিয়েছে। বর্তমান কলিং বেলের কর্কশ আওয়াজে এরা ধরফড়িয়ে ওঠে। এই শীতেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মৃদু হাঁপাতে ঘড়িতে তাকায় ইরা। রাত তখন প্রায় ৩টা। বাসা সবাই গভীর ঘুমিয়ে থাকলো। রাত থেকে ইরা দু চোখের পাতা এক করতে পারেনি। হঠাৎ করেই যেন ওকে এক প্রবল অপরাধবোধ জেঁকে ধরেছে। নিজের ঘৃণ্য কৃতকর্মের কথা আজকাল হামেশাই মনে পড়ে যায়। ডাক্তার বলেছে ওর প্রেগনেন্সিতে রিস্ক আছে। প্রেগনেন্সি হাইপার টেনশনে ভোগার কারণে ওর গর্ভের বাচ্চার উপরও ক্ষতিকর প্রভাব পড়ছে। বিকেলে ইরাকে বাসায় পৌঁছে দিয়ে ধ্রুব যে নিরুদ্দেশ হলো তার আর কোনো খবর নেই। ইরা শতবার ফোনে ট্রাই করেছে, কিন্তু প্রতিবারই একটা যান্ত্রিক কণ্ঠে ফোন নট রিচেবল জানিয়েছে। ইরা ভারী পেট আঁকড়ে উঠে দাঁড়াতেই পেটে খানিকটা খিচ মেরে ওঠে। ব্যথায় হালকা আর্তনাদ করে ওঠে। তবুও অন্তরের তাড়নায় বাহিরের ব্যথাকে ততটা প্রাধান্য দিল না। বেড থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে বড় পা ফেলে ছুটল দরজা খুলতে। নিশ্চয়ই ধ্রুব ফিরেছে। ড্রয়িং রুমে আসতেই ইরার পা জোড়া থেমে যায়। সোনিয়া ততক্ষণে দরজা খুলে দিয়েছে। ধ্রুব ধীর পায়ে পাশে ঢোকে। উস্কো খুস্কো চুল, শার্টের উপরের বাটন কয়েকটা খোলা, ক্লান্ত বিধ্বস্ত চেহারা। সর্বদা পরিপাটি টিপটপভাবে চলা ধ্রুবর এই অগোছালো রূপ ইরার নিকট কেন জানি বড্ড পীড়াদায়ক ঠেকল। ওর বুককে চিনচিনে ব্যথা জাগলো। সোনিয়া কিছু বলল না, কেমন সহানুভূতির দৃষ্টিতে ধ্রুবর দিকে চেয়ে নরম সুরে বলল, ভাইয়া ডিনার করেছেন? খাবার দেব? না, খিদে নেই। যন্ত্রের মতো বলল ধ্রুব। তারপর টালমাটাল পায়ে রুমের দিকে হাঁটা দিল। সোনিয়া দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে পেছন ঘুরে অবাক হলো। ইরা দাঁড়িয়ে আছে লিভিং রুমের কোনায়। গর্ভবতী ইরাকে এত রাতে জাগ্রত দেখেও কিছু বলল না ধ্রুব। ভারী পা ঠেলে রুমে ঢুকে গেল। ইরার চোখ ছলছল করে উঠল। ও আজ সারা রাত না খেয়ে আছে। ধ্রুবর চিন্তায় ওর গলা দিয়ে খাবার নামতো না। ভেবেছিল ধ্রুব ফিরে ওর হাতে খাবারের জন্য বায়না করবে, কিন্তু ধ্রুবর
যেন কোনো চিন্তাই নেই ইরাকে নিয়ে। মানসিক অশান্তি, প্রেগন্যান্সি, হাইপার টেনশন, এক্লাম্পসিয়া সহ নানা জটিল শারীরিক ও মানসিক রোগে ভোগা ইরাকে আরও দুর্বল করে দিল ধ্রুবর এহেন নির্লিপ্ততা। ও টলমল চোখে ধ্রুবর গমন পানে চেয়ে রইল। কান্নার গিলে নিজেও হাঁটা ধরতে নিল। থেমে যেতে হলো সোনিয়ার প্রশ্নে। ভাবি, খাবার খেয়ে নিন। ইরা চৌকিতে তাকায়। সোনিয়া অস্পষ্ট স্বরে বলল, সারা রাত না খেয়ে থাকলে আপনার বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আর যাই হোক, গর্ভে থাকা ওই প্রাণটা তো নিষ্পাপ। তাহলে সে কেন শাস্তি পাবে বলুন? ইরার আপাদমস্তক কেঁপে ওঠে। হঠাৎ করেই ওর সারা শরীরটা কাঁপতে লাগলো। সোনিয়া এগিয়ে এসে ইরাকে জোর করে টেনে নিয়ে চেয়ারে বসালো। ফ্রিজ থেকে ঢাকনা দেওয়া খাবারগুলো বের করে ওভেনে গরম করে থালায় বেড়ে নিল। সাথে নিল একটু লেবুর আচার, যাতে খেতে গেলে বমি না পায়। প্লেটটা নিয়ে ইরার সামনে চেয়ার টেনে বসে। ভাতের নলা পাকিয়ে লোকমা বাড়িয়ে ধরে ইরার মুখে। নিন, হা করুন। ইরার টলটলে চোখের জোয়ার যেন ভাঙল ও ফুপিয়ে ওঠে সোনিয়াকে জড়িয়ে ধরে। সোনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে ইরার পিঠে হাত রেখে বলল, ধৈর্য ধরুন ভাবি। নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। একটি নারীর অভিশাপ যে ভয়ঙ্কর। সময়টা বিকেল ৩টার কাটা ছুলো। গ্রীষ্মের কাঠফাটা রোদের তেজে মনে হচ্ছে মধ্য দুপুর। আবৃত্তি শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে একটা রিক্সা ডাকলো। রিক্সায় চড়ে ব্যাগ থেকে ফোনটা নিয়ে স্ক্রিন অন করতেই ইরার মেসেজ ভেসে ওঠে। আমি অপেক্ষা করছি আবৃত্তি, তুমি কি আসবে? আবৃত্তি দীর্ঘশ্বাস ছেড়ে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে লিখে। আসি। মেসেজটা পাঠিয়ে আবৃত্তি থম মেরে রইল। কি বলতে চাই ইরা, যার জন্য আবৃত্তির সাথে দেখা করতে চাইছে? যদিও আবৃত্তি সম্পূর্ণ মানসিক প্রস্তুতি নিয়ে যাচ্ছে ইরার মোকাবেলা করার, কিন্তু তবুও মনে অবাঞ্ছিত শঙ্কা কিছুতেই দূর করতে পারছে না। মনে অস্থিরতা দূর করতে ফোনটা ওপেন করে আনলক করতে ওয়ালে ভেসে ওঠে একটু চক্ষু শীতল করা দৃশ্য। ধ্রুবর বুকের উপর হুডির ভেতর পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে 2 বছরের ছোট্ট আরশান। ফোলা গালগুলো ধ্রুবর বুকে দাবিয়ে রেখেছে। বাবা ছেলে তখন ছিল গভীর নিদ্রায় আচ্ছন্ন। দেখতে মাত্র অতিরিক্ত কিউট লাগায় আবৃত্তি ধ্রুবর অগোচরে ছবিটা নিয়েছিল। সেই থেকে ছবিটা আবৃত্তির ফোনের ওয়ালপেপারে স্থায়িত্ব অর্জন করেছে। আবৃত্তি আনমনে হাসে। সকল দুশ্চিন্তা আর শঙ্কা যেন মুহূর্তেই উবে যায়। ছবিটিতে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে আদর করে দেয়। হয়তো ধ্রুব ওকে মন থেকে ভালোবাসে না, কিন্তু ধ্রুব ওকে ওর জীবনের শ্রেষ্ঠতম উপহারটি দিয়েছে, যাকে ছাড়া আবৃত্তি এক নিঃশ্বাসও নিতে পারবে না। এই ছোট্ট প্রাণটার মুখের দিকে তাকিয়েও মানিয়ে নিয়েছে ভালোবাসাহীন একটা সম্পর্কে। থাক না, নাইবা ভালোবাসলো ধ্রুবকে। এই শহরের অলিগলি খুঁজলেও কত শত যুগল পাওয়া যাবে, যারা ভালোবাসাহীন একটা দাম্পত্য জীবন বয়ে চলেছে বছরের পর বছর। আবৃত্তিও না হয় তাদের একজন হয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে তার কলিজার টুকরা আরশানের তরে। আপা, আইয়া পড়ছি। আবৃত্তি ভ্রম ভাঙে। ঢোক গিলে ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে রাস্তা পার হয়। ওপাশে সানরাইজ ক্যাফে, যেখানে অপেক্ষারত তার স্বামীর প্রাক্তন প্রেমিকা। প্রাক্তন ভালোবাসার প্রেমিকা। ক্যাফেতে ঢুকে চারিদিকে তাকাই আবৃত্তি। হঠাৎ চোখ পড়ে দূরের টেবিলে একটা মেয়ে ওকে হাত নেড়ে ইশারা করছে। আবৃত্তি ধীর পায়ে সে টেবিলটার দিকে এগিয়ে যায়। হঠাৎ উপলব্ধি করে ওর পা জোড়া টেনে নেওয়ার জোর পাচ্ছে না। টেবিলের কাছাকাছি আসলেই ইরা উঠে দাঁড়ালো। আবৃত্তি আপাদমস্তক ইরাকে দেখল। ছবিতে একবার দেখলো, এত বছরে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি আবৃত্তির। একটা মেরুন রঙা লং ফ্রক আর গ্যাবার্ডিন পরনে। ঈষৎ কোঁকড়ানো চুলগুলো একটা ক্লাচারে আটকানো। শ্যামলা গাঢ় হলো চেহারায় একটা আলাদা মায়া বিরাজমান। বাহিরে জৌলস ইরার চোখের নিচে কালো দাগ আর মলিনতা ঢাকতে পারল না। মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছে। ইরাকে দেখার একটা প্রবল আকর্ষণ ছিল আবৃত্তির মধ্যে। ভাগ্যের কল্যাণে আজ দেখেও নিল। কেমন আছো আবৃত্তি? আবৃত্তি চোখ নামিয়ে হেসে বলল, ভালো, আপনি? আমিও ভালো আছি। দাঁড়িয়ে আছো কেন? প্লিজ সিট। আবৃত্তি ইতস্তত ভঙ্গিতে চেয়ার টেনে বসল। ওর ভীষণ অদ্ভুত লাগছে নিজের স্বামী প্রাক্তনের সামনে বসে তার সাথে কথা বলা। এরকম অদ্ভুত ঘটনা বোধ করি আবৃত্তির সাথেই ঘটল। কফি অর্ডার করবো তোমার জন্য? না, ধন্যবাদ। আসলে আরশানকে ওর দাদির কাছে রেখে এসেছি। আমার জলদি ফিরতে হবে। আপনি প্লিজ যা বলো একটু তাড়াতাড়ি বলুন। তুমি আগের থেকেও সুন্দর হয়ে গিয়েছো আবৃত্তি।
আবৃত্তি অবাক চোখ তুলে ইরাকে দেখলো। ইরা হাসি মুখে তাকিয়ে আছে। সিরিয়াস মুহূর্তে এমন অপ্রাসঙ্গিক কথাই অবাক হওয়াটাই নর্মাল। আর তাছাড়া ইরার কথা শুনে মনে হচ্ছে ও আবৃত্তিকে আগেও দেখেছে। আবৃত্তি বিস্ময়কর স্বরে জিজ্ঞেস করলো। আপনি আমাকে আগে কখনো দেখেছেন? ইরার ঠোঁট প্রসারিত হলো অমায়িক হাসিতে। হ্যাঁ, তোমার আর ধ্রুবর বিয়েতে দেখেছিলাম সামনাসামনি। আবৃত্তি যেন অবাক হতেই ভুলে গেল এ কেমন নারী যে কিনা নিজের প্রাক্তনের বিয়েতেও উপস্থিত ছিল। কিভাবে পেরেছে এই নারী? এরা মনে মনে মজে পেল আবৃত্তির অবাক মুখশ্রী পরখ করে। ও আর চোখে আবৃত্তিকে দেখলো একটা কলাপাতা রঙা তাঁতের শাড়ি পরনে। রঙা যেন ওর হলুদ ফর্সা গায়ের রঙে ফুটে উঠেছে। লম্বা চুলে একটা বেনুনি করা, কৃত্রিম কোনো সাজগোজের উপস্থিতি নেই লাবণ্যময়ী মুখটাতে। যেন কিচেন থেকে সোজা এখানে চলে এসেছে। কপালে আর ঠোঁটের ডগায় বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। এই অকৃত্রিম সৌন্দর্যেই অজান্তে ইরা মুক্ত হলো। মনে মনে ভাবলো এর জন্যই কি ধ্রুবর এই পতন। কি হলো, আপনি কিছু বলবেন বলেছিলেন? ও হ্যাঁ, সরি আবৃত্তি, আমি আসলে অসুস্থ তো, তাই মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে। কি হয়েছে আপনার? আবৃত্তি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। ইরা একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। ধ্রুব আর আমার সম্পর্কে সেই ইন্টারেস্ট থেকে ভাবতে পারছো কত বছর পুরনো সেই সম্পর্ক? আমাদের দুজনের রিলেশনের কথা ওর আমার পরিবার সহ পুরো ভার্সিটি জানতো না শুধুমাত্র ধ্রুবর বাবা। তিনি প্রেম ভালোবাসায় ছিলেন চরম অনাগ্রহী, যার ফলে ধ্রুব ওনার থেকে লুকিয়ে গিয়েছিল আমাদের সম্পর্কের কথা। ধ্রুব ভেবে রেখেছিল একটা মোটামুটি জব হলে আন্টিকে দিয়ে অফিসিয়ালি প্রস্তাব পাঠাবেন, যাতে ধ্রুবর বাবা মনে করেন আমাকে আন্টি পারিবারিকভাবেই পছন্দ করেছেন। ইভেন সবাই তো নিশ্চিত ছিল ধ্রুবর বউ আমিই হব। জানো আমি কতবার আন্টির হাতের খাবার খেয়েছি ওর বাসায় গিয়ে। তুমি যে রুমে এখন থাকো ওই রুমটিতে কোথায় কি থাকবে এমন কত শত পরিকল্পনা করতাম আমিও বাড়ি গেলে। আবৃত্তি হতবাক হয়ে বসে রইল। ওর এখনো বুঝে আসছে না ইরা ওকে হঠাৎ এসব কেন বলছে। ও তো জানে ধ্রুব আর ইরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, যার জন্য ধ্রুব এত বছরও তাকে আপন করতে পারেনি। কিন্তু এসব শুনে এখন আবৃত্তির কী লাভ? এরা একটা নিঃশ্বাস নিয়ে আবার বলা শুরু করলো। একদিন আমি খবর পেলাম আঙ্কেল নাকি ধ্রুবর বিয়ে ঠিক করেছেন হঠাৎ, তাও নিজের অতি প্রিয় বাল্যকালের বন্ধুর মেয়ের সাথে। আমি আটকে উঠলাম। ধ্রুব সব ভয় ডর ভুলে আঙ্কেলকে জানালো আমাদের কথা। বলল আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না। আঙ্কেল কি করলেন তখন জানো? বললেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ নিজের মৃত বন্ধুর কাছে, কিছুতেই সে প্রতিজ্ঞা তিনি ভাঙবেন না। তারপর আপনার মহাপ্রেমিক বাবার কথায় আমাকে বিয়ে করে নিল, তাই তো? আবৃত্তির কাট জবাব। ইরা খানিকটা অপ্রস্তুত হলো। আবৃত্তির ওই উজ্জ্বল চোখে কেন জানি চোখ মেলাতে পারল না। মেঝেতে এলোমেলো চোখের ক্ষীণস্বরে পাতা ফেলে বলল। ওকে বাধ্য করা হয়েছিল। আবৃত্তি আনমনে হাসলো। এই মেয়েটাকে ওর কেন জানি অনেক বড় বোকা মনে হলো। বয়সে ওর এত বড় হলো। আবৃত্তির মনে হলো ইরার মিনিমাম বস্তুকও নেই। হয়তো জীবনে এখনো দৃঢ় বাস্তবতার সম্মুখীন হয়নি, তাই ও দীর্ঘশ্বাস ছেড়ে বলল। এসব আপনার গুরুত্বপূর্ণ কথা? এরা কি বলবে ভেবে পেল না। ওকে চুপ করে বসে থাকতে দেখে আবৃত্তি তিতি বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। ওখানে বসে বসে নিজের স্বামীর প্রেম কাহিনী শোনার কোনো বিশেষ প্রয়োজন দেখছে না ও। নিজের ব্যাগটা নিয়ে হুট করে উঠে দাঁড়ায়। সরি মিস ইরা, আমার ছেলেটা একা বাসায়, ফিরতে হবে আমায়। আজ আসি, প্লিজ ডোন্ট মাইন্ড। এই বলে আবৃত্তি ব্যাগটা নিয়ে হাঁটা ধরে। কিন্তু পেছন থেকে ইরার কণ্ঠে যেন বজ্রপাত ঘটে, যাতে বাধ্য হয়ে থেমে যেতে হয় আবৃত্তির চলন্ত পাযুগলকে। আমি ধ্রুবর সন্তানের মা হতে চলেছি আবৃত্তি। বর্তমান একটা মানুষ মৃত্যুর যন্ত্রণা বোধহয় তখনই হয় যখন সে হাজার চাইলেও নিজের অভ্যন্তরে চাপা কষ্টগুলো বুকে চেপে গুমড়ে গুমড়ে মরে। সেই যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো বিকল্প কিংবা সান্ত্বনায় লাঘব করা দুষ্কর। নারী জীবন কেন এত কষ্টের? কেন একজন পুরুষ এত সহজে একজন নারীর আত্মসম্মান, তার ভালোবাসাকে এভাবে গুড়িয়ে দেয়? কি পায় সে? আরেকটা নারীর শরীর? আবৃত্তি যত এই সমাজের সামনে নিজেকে শক্ত রাখুক না কেন, দিন শেষে কষ্টের বুকটা ফেটে যায়। যে কষ্টগুলো অদেখা, যার কোনো পরিমাপ করা যায় না। ওর জীবনটা ওর সাথে এমন পরিহাস কেন করলো? কি দোষ ছিল তার?
কেউ কি বলবে তার অন্যায়টা কি ছিল? দিন শেষে এই প্রশ্নগুলোর উত্তর ও কার কাছে পাবে? হঠাৎ পুরাতন মেহগুনি কাঠের দরজাটা ক্যাট করে আওয়াজ হলো। নিশ্চয়ই কেউ রুমে প্রবেশ করেছে। তড়িঘড়ি করে নিজের চোখের বহমান বাড়িধারা ব্যস্ত হাতে মুছে নেয় সে। তার হৃদয়ে ভাঙ্গার হাহাকার সে কাউকে দেখাতে নার্জ। কি হবে দেখিয়ে? সামান্য সহানুভূতি কি ভেঙে খান খান হয়ে যাওয়া আবৃত্তিকে ফের জোর লাগাতে পারবে? দরজা খুলে আহান বিড়াল পায়ে ঢুকলো। ওর আজ নাইট ডিউটি ছিল মেডিসিন প্লেসমেন্টে, কিন্তু সন্ধ্যা নাগাদ ঐশীর ফোনে আহান চমকে ওঠে। এ মেয়ে পরশুর পর থেকে ওকে এড়িয়ে চলেছে। আগের মতো এটা ওটা বুঝে নেওয়ার বাহানায় আসে না ওর কেবিনে। কিন্তু আজ হঠাৎ ঐশীর কল দেখে হতবুদ্ধি বনে যায় সে। মানে সোজা ফোন। এতটাও আশা করেনি আহান। এক প্রকার ঘুরে সে ঐশীর ফোন রিসিভ করে, কিন্তু ওকে চমকে দিয়ে ঐশী থমথমে সুরে বিকেলের রেস্টুরেন্টের সব ঘটনা বৃত্তান্ত খুলে বলে। সব শুনে আহান স্তব্ধ হয়ে যায়। ওকে কোনো সাড়া না দিতে দেখে ঐশী দীর্ঘশ্বাস ফেলে কেবল একটা কথাই বলেছিল, আবৃতি আপু needs you, sir. Please, stay with her. She really needs someone. তারপর আহনার কিছু না ভেবেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইমার্জেন্সি ছুটি চাইল। কিন্তু হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া রোগীর আধিক্য থাকায় তাকে বাধ্য হয়ে রাত 1টা অবধি রোগী দেখে তারপর আসতে হয়েছে। হাসপাতালে কোনো রেজিস্ট্রার ডাক্তার এত রাতে থাকে না, তারা রাত 10টার পরেই চলে যায়। এই মুমূর্ষ রোগীদের ছেড়ে আসা তার নীতি বিরুদ্ধ বলেই আহান আসতে পারেনি। আহান ধীর পায়ে এগুলো। আবৃত্তির চোখের পানি মুছে সতর্ক ভঙ্গিতে চাইল, কে হতে পারে? বাড়িতে তো শুধুমাত্র সে আর মা আহসান। মা তো প্রতিদিনকার মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তাহলে কে? আহান অবাক হলো না, যেন আবৃত্তির এই গভীর রাতও জাগ্রত থাকা স্বাভাবিক। আমি আবৃত্তি। আবৃত্তির পিলে চমকে উঠে নিজের ভাইকে দেখে। আজ তো ওর নাইট ডিউটি ছিল। আবৃত্তির ভাবনার মধ্যেই আহান এগিয়ে আসে, ঘরে ডিম লাইটটা জ্বালালো। সেই আলোয় ঈষৎ আলোকিত হয়ে উঠল এতক্ষণে অন্ধকারাচ্ছন্ন শুনশান কক্ষটা। আহানের চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে, মনে হচ্ছে গোসল করে মাথাটাও মোছেনি। আবৃত্তি দাঁড়িয়ে থেকে অবাক গলায় বলল, তোর না ডিউটি ছিল আজ রাতে? হ্যাঁ, ছুটি নিয়েছি। কিন্তু কেন? আন টেবিলে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিল। আবৃত্তি অবাক চোখে দেখছে আহানের কর্মকাণ্ড। আন চুপচাপ টিস্যুটা আবৃত্তির দিকে বাড়িয়ে ধরে শান্ত স্বরে বলল, আমি শুনেছি খন্দকার বাড়ির অন্ধরে আজ সারা রাত বসে একটা পেতনি কেঁদে কুটে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। তাই পেতনিটাকে টিস্যু এগিয়ে দিতে আমার অবলম্বী আসতে হলো। নিন পেতনি রানী, টিস্যু খানা গ্রহণ করে আমাকে ধন্য করুন। আবৃত্তি চোখ মুখ কুচকে টিস্যুটা নিয়ে বলল, তোকে কে বলেছিল আমি কাছিলাম আজই? সালাম জিন খবর পাঠিয়েছিল। আবৃত্তি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। আহানুকে পরখ করে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, আজ ধ্রুবর সাথে তোর দেখা হয়েছিল না? আবৃত্তি স্থবির চোখে আহানকে দেখে হতবাক গলায় বলল, তোকে কে বলেছে? যেই বলুক, রাস্কেলটা তোকে কিছু বলেছে? বল আমাকে। আবৃত্তি থমথমে মুখে বলল, না, আমি তার কোনো কথা শোনার জন্য বসে থাকিনি। আবৃত্তি বুঝে আসছে না আহানকে কে জানালো ঘটনাটা। আবৃত্তির ফ্যাকাশে চোখ মুখ দেখে আহান গোপনে দীর্ঘশ্বাস ফেল। চোখের পানিগুলো শুকিয়ে চিটচিটে হয়ে আছে মুখটা। টুইনরা নাকি একে অপরের দুঃখ সুখ অনুভব করতে পারে, যাকে বলা হয় টুইন টেলিপ্যাথি। যদিও এটা পুরোপুরি প্রমাণিত নয়। আচ্ছা, তার বোনটার জন্য তার যে বুক ছিঁড়ে যাচ্ছে, ঠিক এরূপ যন্ত্রণা কি তার বোন অনুভব করছে, নাকি আরও বেশি? কি করবে আহান? কি করলে তার বোনটার যন্ত্রণা লাঘব হবে? কিভাবে ও হারানো সব কিছু ফিরিয়ে দিতে পারবে? কিরে, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভাত খেয়েছিস নাকি বেড়ে দেবো? না, ক্যান্টিন থেকে 8টায় খেয়ে নিয়েছি। আচ্ছা যা ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়ি, আর তুই আবার আয়োজন করে কাঁদতে বসে পড়। আবৃত্তি উদাস গলায় বলল, না, আর কাঁদবো না। কি হবে কেঁদে? শুধু কেঁদেই যদি মানুষ যন্ত্রণা ভুলে যেতে পারতো তাহলে তো হতোই। আহান ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু পর ফজরের আজান দিয়ে দিবে। এখন আর ঘুমিয়ে কাজ নেই। চল না আবৃত্তি, আমরা বারান্দায় বসি একটু।
আবৃত্তি জানে আহানকে কমফোর্ট ফিল করাতে চাইছে। আজীবন তার পেছনে লাগা আহানের সাথে এই আহানের কোনো মিল নেই। এই আহান আবৃত্তির 2 ঘন্টায় ছোট হয়েও ওর বড় ভাই হওয়ার সর্বোচ্চ চেষ্টায় সচেষ্ট। আবৃত্তি আরশানের গায়ে কাঁথাটা ভালো করে জড়িয়ে দিয়ে বলল। আচ্ছা চল। বারান্দায় বসতেই আহান সোজা আবৃত্তির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। এটা ওর পুরনো অভ্যাস। আগে যখন মেডিকেলে প্রস্তুতির সময়টায় 2 ভাই বোন গ্রুপ স্টাডি করতো তখন এভাবে আহান ওর কোলে শুয়ে পড়তো। আবৃত্তি নিজের শালটা টেনে আহানকে জড়িয়ে দিল। আবৃত্তি, হুম। আহান ওর কোল ছেড়ে উঠল। নরম সুরে সহদরাকে বলল। মনের কষ্টে এভাবে চেপে রাখতে রাখতে দম বন্ধ হয়ে মরে যাবি তুই। আবৃত্তির চোখ জোড়া টলমল করে উঠল। ধরার গলায় হাহাকার করে বলল। আহান, আমি তোকে একটু জড়িয়ে ধরে কাঁদি। আবৃত্তির কণ্ঠে আকুতি। আহানের চোখ উপচে কান্নারা ঠেলে বের হলো। পুরুষ মানুষের নাকি কান্না পায় না, তাহলে তারা আহানকে দেখে কি বলবে? আহান কান্না গিলে দুহাত প্রসারিত করে দিল। নীরবে আহ্বান জানালো আহানের বুকটা ভিজিয়ে দেওয়ার। আবৃত্তি ঝাঁপিয়ে পড়ে আহানের পেতে রাখা বুকে। আহানের টি শার্টটা খামচে ধরে হাওমা করে কেঁদে ওঠে। আজ যেন আবৃত্তির সকল সংযমে বাঁধ ভেঙেছে। যে মেয়ে নিজের তালাকের দিনও এক ফোঁটা অশ্রু ঝরেনি, আজ সেই মেয়ে নিজেকে উজাড় করে কাঁদছে। আর নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর প্রয়াসে আবৃত্তি ফোপাতে ফোপাতে বলল। আমার কি দোষ ছিল ভাই? ধ্রুব আমার সাথে কেন করলো এমনটা? নাই ভালোবাসুক আমায়, একটু কি আমার প্রতি ওর কোনো মায়া দয়াও জন্মায়নি? আহান বোনকে জড়িয়ে ধরে পৃথিবীর নিকষ কালো অন্ধকারের পানে চাই বিমর্ষ গলায় বলল। একজন পুরুষ হয়ে বলছি, এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী পুরুষ। ভাগ্যক্রমে তাদের ভালোবাসা পেলে নারীর জীবন স্বর্গ সমতুল্য, আর ধোঁকা পেলে তখন সেই নারীর জীবন জাহান্নামের সদৃশ্য। আমি কেন? আহান স্তব্ধ হয়ে যায়। দিতে পারে না বোনের এই প্রশ্নের উত্তর। এই প্রশ্ন যে তার নিজেরও। তার বোনটাই কেন? কোনো উত্তর নেই। দীপ্ত ল্যাপটপটা শব্দ করে বেডসাইড টেবিলে রাখলো। সোনিয়া সেই যে দরজা খুলতে গেল, আর যেন ফিরে আসার নামই নেই। কম্বল ছেড়ে উঠতেও ইচ্ছে করছে না। করছেটা কি এই মেয়ে? নিশ্চয়ই ভাই এসেছে। দীপ্তর আজকাল এই বাড়িতে মন টিকতে চায় না। রাতে বাড়িতে ফিরে আসলেই কেমন মনমরা লাগে ওর, যেন কোনো মৃত বাড়িতে চলে এসেছে। আগের মতো সকালে এই বাড়ির এখন হৈহুল্লোড় চোখে পড়ে না। আরশানের নিষ্পাপ খিলখিল হাসির শব্দ শোনা যায় না। অদূরে সুরে কেউ তার কাছে চকলেটের আবদার করে না। জুম্মার দিনে এই আরশা নামক বাচ্চাটা হাত ধরে মসজিদে যায় না। সন্ধ্যায় এখন আর সবার পছন্দের পাকোড়া আর মালাই চায়ের আসর বসে না। মাত্র 1 মাসে যেন বাড়িটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। সবাই যে যার মতো ঘরে পড়ে থাকে। দীপ্ত মনে পড়ে না শেষবার কবে ওরা সবাই একসাথে বসে খাবার খেয়েছিল। আবৃত্তি যাওয়ার সাথে সাথে যেন এই বাড়ির সুখগুলো নিঃশেষ হয়ে গিয়েছে। এসব ভেবে দীপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে। কোথায় ভেবেছিল আজ সোনিয়ার সাথে একটু একান্ত সময় কাটাবে। মেয়েটা না বললেও ও বোঝে সোনিয়ার এই বাড়িতে মন টিকতে চায় না। হঠাৎ খট করে দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে বিরক্ত মিশ্রিত গলায় বলল। এত দেরি হলো সোনিয়ার পেছনে ইরাকে দেখে দীপ্ত নিজের কথা গিলে নিল। তড়িঘড়ি করে বিছানা থেকে দাঁড়িয়ে বলল। আপনি? দীপ্ত ইরাকে কখনো ভাবি বলে সম্বোধন করেনি। যেখানে আবৃত্তিকে ভাবি ডেকে এসেছে সেখানে ইরাকে অযাচিত প্রবেশে সম্পর্কে বদলে দীপ্ত এখনো অভ্যস্ত হতে পারেনি। আবার হতে পারে তার ইচ্ছাও নেই। দীপ্ত, ইরা ভাবি আজ আমার সাথে থাকবে। তুমি প্লিজ গেস্ট রুমে যাও। দীপ্ত অবুঝ চোখে তাকিয়ে আছে। সোনিয়া চোখের ইশারায় কিছু বলল। দীপ্ত বুঝতে পেরে আর কোনো কথা বলল না। নিজের ফোনটা হাতে নিয়ে নীরবে প্রস্থান করল। ভাবি আসুন, আপনি এবার ঘুমিয়ে পড়ুন। এরা বাধ্যে নেয় একপাশে শুয়ে পড়ল। সোনিয়া ওর গায়ে কমফোর্টরটা জড়িয়ে দিল। তুমিও প্লিজ আমার সাথে শো, আমার গা কাঁপছে। সোনিয়া বিনা বাক্য ব্যয় এরার পাশে শুয়ে পড়ল। ঘুমান ভাবি, কাল আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সোনিয়া চিন্তিত মুখে পাশ ফিরে বেডসাইড ল্যাম্পটা লেভালো। ওর মনে অশনি সংখ্যা জাগছে। মনে হচ্ছে সামনে কোনো বিশাল ঝড় আসতে চলেছে। দুপুর ঘরে ফিরে ফ্রেশ না হয়ে একটা নাম্বারে বারবার ডায়াল করছে। কেন করছে ও নিজেও জানে না। শুধু জানে হেলাই হারানো প্রাক্তন স্ত্রীর সাথে এই মুহূর্তে কথা না বলতে পারলে ওর মনটা হালকা হবে না। ও ফোনটা রিসিভ হতেই ধ্রুব ব্যাকুল স্বরে বলল। আবৃত্তি? অপর পাশে থমথমে প্রতি উত্তর। আমি আহান। ধ্রুব চমকে উঠে বলল।
আহান তুমি? আবৃত্তি কোথায়? আহান এক পলক বিছানায় নিদ্রায় শায়িত নিজের বোনের ভঙ্গুর চেহারাই চাইল। তখন কাঁদতে কাঁদতে আহানের বুকে ঘুমিয়ে পড়েছিল। আহান দাঁতে দাঁত চেপে বলল, ধ্রুব, ওয়াহিদ, এত রাতে নিজের প্রাক্তন স্ত্রীকে কল দেওয়া কেন প্রয়োজন মনে করলেন? নাকি প্রাক্তনের পিছু নেওয়ার আপনার জন্মগত দোষ? আহান, একদম চিৎকার করবেন না, গলার ঠাট আমারও আছে। আই ওয়ান্ট ইউর আমার বোনের জীবন আর কোনো প্রকার হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবেন না। ধ্রুব অবাক হলো আহানের ক্ষিপ্ততায়। এই ছেলেটা না ওকে সবসময় বড় ভাইয়ের মতো সম্মান করত। ঢোক গিলে বলল, আহান, আমার আবৃত্তির সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বোনের সাথে আপনার লিগালি তালাক হয়েছে। এখন আপনি আমাকে এই কথা বলুন, একজন মানুষ তার প্রাক্তনের সাথে কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে, তাও এত রাতে? আসানের বিষয়ে কোনো কথা হলে আপনি আমাকে বলুন, নতুবা ফোন রাখুন। আমার আবৃত্তির সাথে কথা আছে। সরি, ও আপনার সাথে কোনো কথা বলতে চাই না, সেটা আপনিও জানেন। এ বলে খট করে লাইনটা কেটে গেল। আহান প্লিজ, আমার কথা। ধপাস করে কাউচে বসে পড়ল। হতাশায় মাথার চুল খামছে ধরল। কি করবেও? এখন খুব অনুশোচনা হচ্ছে, তাই না রে ভাইয়া? ধ্রুব হতবাক চোখে সামনে তাকায়। ট্রাউজারের পকেটে হাত গুজে দীপ্ত সামনে এসে দাঁড়ালো। ধ্রুব এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি বলতে চাইছিস? কেন নিজের হাতে নিজের সাজানো গোছানো সংসারটা তছনছ করলি ভাই? ধ্রুব চোখ ছলছল করে ওঠে। এই প্রশ্নের কোনো কৈফিয়তও চাইলেও কাউকে দিতে পারবে না। দুনিয়ার সবাই মনে করে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও ও গোপনে নিজের প্রাক্তনকে বিয়ে করেছে। কিন্তু ও যে বাধ্য হয়েছিল, এর কৈফিয়ত ও কিভাবে দেবে সবাইকে? ধ্রুবকে নিরুত্তর দেখে দীপ্ত রুডভাবে বলল, ভাইয়া, আমি না তোকে ঠিক বুঝতে পারি না। একবার ইরার জন্য আবন্তি বাবিকে পায়ে টেলে দিলি, এখন আবার আবন্তি বাবির জন্য ইরাকে কষ্ট দিচ্ছিস। তুই আসলে চাষটা কি একটু বলবি? ধ্রুব বিড়বিড় করে বলল। জানি না। দীপ্ত হতাশ নিঃশ্বাস ফেল। জানতো ধ্রুবর জবাব এরকম কিছুই হবে। জীবন নামক গোলাকার শৃঙ্খলের জালে একদিন সবাইকে আটকাতে হবে। তোমার আজকের কর্মফল 2 দিন বা 2 বছর পরে হলেও তোমায় ভুগতে হবে, যেমনটা এখন ভুগছে তার ভাই। ভাইয়া, যা করে ফেলেছিস করেছিস। এখন আবন্তি তোর অতীত আর ইরা তোর বর্তমান। তাই অতীতকে গাটিয়ে বর্তমান নষ্ট করার কোনো মানে হয় না। সব বলে নিজের জীবনে এগোতে হবে তোকে। তোর এক সন্তান আর তার মায়ের প্রতি তুই অবিচার করেছিস। এবার আরেক সন্তান আর তাকে স্তয়গর্ভে বহমানকারী মাকে রেহাই দে প্লিজ। রাতের নিকষ কালো অন্ধকার পেরিয়ে ধরণী আলোকিত হতে শুরু করেছে সবে। সকালের অংশুমালির মৃদু কিরণ সরাসরি বিছানার উপর পড়ছে। সেই মৃদু রোদের আজ বড্ড আরামদায়ক। তাই আরামের লোভে ঘুম ছুটে যাওয়া সত্ত্বেও বিছানা ছাড়তেই ইচ্ছে হচ্ছে না আবৃত্তির। মনে কোণে আরামদায়ক ঘুমের লোভ উকি দিল মস্তিষ্কে। অনবরত করা নাড়ছে দায়িত্ববোধ। আরশানকে স্কুলে নিতে হবে। অতঃপর বহু কষ্টে আড়মোড়া ভেঙে উঠে বসল সে। টের পেল মাথাটা খুব ভার হয়ে আছে। স্বাভাবিক এত অল্প ঘুম আর অনবরত গানা মস্তিষ্কে চাপ প্রয়োগ করেছে। আবৃত্তি চোখ ডলে পাশে তাকালো তার আদরের ছেলের পাতার দিকে, আর মাথাটা তার পায়ের কোণায় পড়ে আছে। ছেলের এমন বেহাল ঘুমের স্টাইলে আবৃত্তির আনমনে হাসলো। দীর্ঘশ্বাস ফেলে ছেলের নিকট এগিয়ে গিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। আদুরে স্বরে ডাকলো, আরশান, আব্বু উঠবে না? স্কুলে যেতে হবে তো। আরশান কপাল খানিকটা কুঁচকে বিরক্ত হয়ে পাশ ফিরে গেল। আবৃত্তি ঘড়ির দিকে চাইল। আজও নিজেরই উঠতে দেরি হয়ে গিয়েছে। মা তো প্রতিদিন 7টায় উঠিয়ে দেয়, আজ উঠালো না কেন? এখন রোজকার মতো এত সময়ও কোথায় পাবে এই ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য যুদ্ধ করতে? এই মাটাও না হতাশার নিঃশ্বাস ছেড়ে ফের লেগে পড়ল আরশানের ঘুম ভাঙ্গার যুদ্ধে। আরশান, লেট হচ্ছে তোমার। আজান স্কুলে প্যারেন্টস মিটিং আছে কিসের? আরশান চোখ পিটপিট করে খুলল। আবৃত্তি ওকে ধরে উঠিয়ে বসালো। আরশান চোখ কুচলে ঘুম ঘুমো গলায় পড়ল, হ্যাঁ আছে তো, সবার মাম্মা পাপাকে আসতে বলেছে, এক্সাম নিয়ে কি যেন বলবে বলছিল। আবৃত্তি তাড়া দিয়ে পড়ল, তাহলে তো তাড়াতাড়ি রেডি হতে হবে। ওঠো ওঠো, ব্রাশ করবে, চলো। পাপা আসবে না মাম্মা? আবৃত্তি থমথমে মুখে পড়ল, না,
বাট হোয়াই? সবার মাম্মা পাপা আসবে। আমি যাচ্ছি তো আব্বু। কিন্তু তুমি একা কেন? পাপা কেন আসবে না সাথে? আবৃত্তি জবাব দিল না। আরশান কাঁদো কাঁদো স্বরে বলল, আমার পাপা কেন আসবে না? বলো না মাম্মা। আগে তো তোমরা দুজনেই যেতে। পাপা এখন আমাদের সাথে থাকে না। কি হয়েছে পাপার? রাগ করেছে? তোমরা কি কাটি করেছো? মাম্মা আরশান চুপ।